এবার আমরা আলোচনা করব সেক্স লিঙ্কড ডিসঅর্ডার সম্পর্কে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো আমাদের এক ধরনের অসুখ, আমাদের জেনেটিক অসুখ বা জেনেটিক ডিজিজ। এই ডিজিজগুলো কিভাবে হয়, কেন হয়, সেগুলোই আমরা জানবো। তার আগে তোমরা মূল কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করো। তোমরা সবাই জানো যে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোসোম থাকে। তার মধ্যে 44টা হলো অটোসোম আর এক জোড়া হলো সেক্স ক্রোমোসোম। এখন এই সেক্স ক্রোমোসোমের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে, এই এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোমের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, কোনো অস্বাভাবিকতা থাকে, সেটাকেই বলা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। বোঝো, সেক্স ক্রোমোসোমের মধ্যে কোনো অসুবিধা হলে সেটাকেই বলবো আমরা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। আর এই 44টা অটোসোম আছে না, অটোসোমের মধ্যে কোনো ঝামেলা থাকলে সেগুলোকে বলা হয় অটোজোমাল সমস্যা, অটোজোমাল ডিসঅর্ডার বা অটোজোমাল ডিজিজ। তার মানে আমরা মনে রাখবো এই 44টা ক্রোমোসোমের মধ্যে কোনো ঝামেলা থাকলে সেগুলোকে বলা হয় অটোজোমাল ডিজিজ, অটোজোমাল বা অটোসোমাল ডিজিজ। অটোজোমাল ডিজিজ কারা? আমরা বেশিরভাগ যে জেনেটিক অসুখগুলো নাম শুনি সবাই কিন্তু মোটামুটি অটোসোমাল ডিজিজ। যেমন আমরা আগেই কিন্তু পড়েছি যে মুখ বধিরতা, সেটাও কিন্তু এক ধরনের অটোসোমাল ডিজিজ, মুখ বধিরতা। আবার মানুষের ডাউন সিনড্রোম বলে একটা অসুখ আছে। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে যে 21 নাম্বার জোড়াটা আছে, সেই জোড়াতে 2টা ক্রোমোসোম না বরং 3টা ক্রোমোসোম থাকে। মানে তাদের 46টা জায়গায় 47টা ক্রোমোসোম থাকে। 21 নাম্বার ক্রোমোসোমের 3টা কপি থাকে। এই অসুবিধাটাকে কিন্তু বলা হয় ডাউন সিনড্রোম। এটাও কিন্তু এক ধরনের অটোজোমাল ডিজিজ, সিনড্রোম। ডাউন সিনড্রোম সেটাও কিন্তু অটোজোমাল ডিজিজ। আরও অনেক বলা যাবে, হাজার হাজার আছে অটোজোমাল ডিজিজ, বলে শেষ করা যাবে না। কিন্তু সেক্স লিঙ্ক ডিজিজ কোনগুলা, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কোনগুলা? এই এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে যদি কোনো অসুখ বিসুখ হয় সেগুলোকেই বলবো আমরা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলবো। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আবার দুই রকম, দেখো। ওয়াই ক্রোমোজোমের কারণে, ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে বেশ কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হতে পারে, অসুখ বিসুখ হতে পারে। আবার এক্স ক্রোমোজোমের কারণে বেশ কিছু ঝামেলা হতে পারে। তবে বেশিরভাগ সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো এক্স ক্রোমোজোমের মাধ্যমেই হয়। তবে আমরা দু ধরনের উদাহরণই মনে রাখবো। ওয়াই ক্রোমোসোমের মাধ্যমে, ওয়াই ক্রোমোসোমের মাধ্যমে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো হয় তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে কানে অতিরিক্ত লোম হওয়া। কানে অতিরিক্ত লোম। তোমরা কিছু মানুষ দেখবে যাদের কানে অনেক বড় বড় লোম থাকে। এই সমস্যাটাকে ইংরেজিতে বলা হচ্ছে, অনেক বড় নাম, হাইপার ট্রাইকোসিস পিনাওরিস। হাইপার ট্রাইকোসিস পিনাওরিস। হাইপার মানে অতিরিক্ত, ট্রাইকোসিস মানে লোম হওয়া, পিনা মানে হচ্ছে কানের পিনায়, যে কানের এই মাংসল অংশটাকে বলা হয় কানের পিনা। অরিস শব্দের মানে হলো কান, তার মানে কানের পিনাতে অতিরিক্ত লোম হওয়াটাকে বলা হচ্ছে হাইপারট্রাইকোসিস পিনাওরিস। এই জিনিসটা আসলে এক ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেটা হয় ওয়াই ক্রোমোসোমের কারণে। এই এক্স ক্রোমোসোমের মাধ্যমে বেশ কিছু আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হতে পারে। আমাদের বই 3টা উদাহরণের কথা বলা আছে, আরও হতে পারে, 3টা উদাহরণের কথা বলা আছে। এগুলো হচ্ছে এক্স ক্রোমোসোমের কারণে হয় বা এক্স ক্রোমোসোমের অস্বাভাবিকতার কারণে হয়। কি কি? বর্ণান্ধতা, বর্ণান্ধতা, তারপরে হচ্ছে আরেকটার নাম হলো হিমোফিলিয়া, ফিলিয়া, তারপরে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি, মাস্কুলার ডিস্ট্রফি, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। এই যে অসুখ বিসুখগুলোর আমরা নাম শুনলাম, এগুলো এক ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এগুলো হয় এক্স ক্রোমোসোমের সমস্যার কারণে। এই তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক ডিজিজগুলো কি বুঝতে পারছো সবাই? এরা আসলে আমাদের সেক্স ক্রোমোসোমের কোনো অস্বাভাবিকতার কারণে হয়, ওয়াই ক্রোমোসোমের কারণে কি কি হয়, আর এক্স ক্রোমোসোমের কারণে কি কি হয়, আশা করি বুঝছো তোমরা। এবার আমরা আলোচনা করব লাল সবুজ বর্ণান্ধতা সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। এটা এক ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এক্স ক্রোমোসোমের কিছু অস্বাভাবিকতার কারণে এই অসুখটা হয়।
এই অসুখে আসলে কি ঘটে এর ফিজিওলজিটা আমাদের আগে বুঝতে হবে। এই বর্ণান্ধতা ব্যাপারটা কি, নাম থেকে কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে। লাল সবুজ বর্ণান্ধ ব্যক্তিরা লাল এবং সবুজ কালারকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না। তাদের কাছে লাল কালারও যেইটা, সবুজ কালারও সেইটাই, অর্থাৎ তারা লাল এবং সবুজ কালারকে একই কালার মনে করে। এটাই হলো লাল সবুজ বর্ণান্ধতা। এটা কেন হয় সে সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিই তোমাদেরকে একটা চোখ এঁকে দেখায়, লক্ষ্য করো। মনে করো এটা হচ্ছে একটা মানুষের চোখ। চোখের সবচেয়ে বাইরের স্তরটার নাম হলো স্ক্লেরা। স্ক্লেরা আবার সামনের দিকে একটু উত্তল হয়ে যায়, এই অংশটাকে বলা হয় আবার কর্নিয়া। এগুলো মূল ব্যাপার না, মূল ব্যাপারে যাই। দেখো চোখে স্ক্লেরার নিচে আরও একটা পাতলা কালো রঙের স্তর থাকে, এই স্তরটার নাম হলো কোরয়েড। কোরয়েড আবার সামনের দিকে এসে সুন্দর ঘন হয়ে যায়, এই জিনিসটার নাম হলো আইরিশ। এগুলো মূল ব্যাপার না, মূল ব্যাপার কোনটা, চোখের সবচেয়ে ভেতরের দিকে দেখো, এই যে স্তরটা, চোখের সবচেয়ে ভেতরের দিকে এই স্তরটা থাকে, লাল রঙের স্তরটা দেখো। চোখের সবচেয়ে ভেতরে থাকা এই লাল রঙের স্তরটার নামই হলো রেটিনা। এই রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, অসংখ্য কোষ থাকে, দুই ধরনের কোষ থাকে। এই কোষগুলোকে বলা হচ্ছে রড কোষ, এবং কিছু কোষ রয়েছে যাদেরকে বলা হয় কোন কোষ। রড কোষগুলো রাতে দেখতে সাহায্য করে, রাতে দেখতে কাজ করে। এদিকে কোন কোষগুলো কালার চিনতে কাজ করে, কোন কোষগুলো কালার চিনতে কাজ করে। তাহলে আমরা দেখছি রেটিনাতে দুই ধরনের কোষ, একগুলো হচ্ছে রড কোষ যারা রাতে দেখতে কাজ করছে, আর আরেকগুলো হচ্ছে কোন কোষ যারা কালার চিনতে কাজ করছে। এদিকে কোন কোষ আবার তিন প্রকার, কোন কোষ তিন প্রকার। একগুলো কোন কোষ যারা লাল রঙের প্রতি সংবেদী, আরেকগুলো কোন কোষ রয়েছে যারা সবুজ বর্ণের প্রতি সংবেদী, আরেকগুলো কোন কোষ রয়েছে যারা হচ্ছে নীল বর্ণের প্রতি সংবেদী। তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের চোখের রেটিনাতে তিন ধরনের কোন কোষ আছে, একগুলো লাল কালারের প্রতি সেন্সিটিভ, আরেকগুলো সবুজ কালারের প্রতি সেন্সিটিভ, আরেকগুলো নীল কালারের প্রতি সেন্সিটিভ। এখন হয় কি, কিছু মানুষের শরীরে দেখা যায় এই নীল কালারের প্রতি সেন্সিটিভ এই কোষটা সঠিকভাবে থাকে, এদিকে সবুজ কালারের প্রতি সেন্সিটিভ যে কোষটা সেটাও থাকে, কিন্তু লাল কালারের জন্য সেন্সিটিভ কোষ এটা কিন্তু তার থাকে না। সেক্ষেত্রে হয় কি, সে নীল কালার বা অন্য যে কোনো কালার ঠিকমতো চিনতে পারে, যেহেতু লাল কালারের প্রতি সেন্সিটিভ কোষ তার নাই, এজন্য সে এই সবুজ কালারের সেন্সিটিভ কোষ দিয়েই লাল কালারটাকে দেখার চেষ্টা করে। এজন্য সে লাল এবং সবুজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না, তার কাছে লাল যেটা সবুজ সেটা। আবার কিছু মানুষের এরকম হয়, তাদের লাল কালারের প্রতি সেন্সিটিভ কোষগুলো থাকে কিন্তু সবুজ কালারের প্রতি সেন্সিটিভ কোষগুলো থাকে না। এ কারণে সে সবুজ কালার এবং লাল কালারকে একটা কোষ দিয়েই দেখে, এই জন্য সেও লাল এবং সবুজের মধ্যে পার্থক্য সঠিকভাবে যাচাই করতে পারে না বা বুঝতে পারে না। এগুলাই হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতার কারণ। লাল সবুজ বর্ণান্ধতার কারণ কি, তাহলে চোখের রেটিনাতে লাল এবং সবুজ কালারের জন্য দায়ী যেই কোষগুলো রয়েছে, যেই কোষগুলো আসলে লাল এবং সবুজ কালার দেখতে সাহায্য করে, সেই কোষগুলোর কোনো একটা অনুপস্থিত থাকে, অথবা থাকলেও খুবই দুর্বল, কাজ করতে পারে না ঠিকমতো। এরকম অবস্থা হলে কিন্তু মানুষ লাল এবং সবুজ কালারটা সঠিকভাবে শনাক্ত করতে পারে না, আর এই অসুখটাকেই কিন্তু বলা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। পৃথিবীতে নানান ধরনের বর্ণান্ধতার কথা জানা যায়, যেমন নীল হলুদ বর্ণান্ধতাও রয়েছে, তবে সবচেয়ে বেশি যে বর্ণান্ধতা পাওয়া যায় সেটাই হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন পৃথিবীর গড়ে প্রায় 8% পুরুষ লাল সবুজ বর্ণান্ধ এবং 0.5% নারী লাল সবুজ বর্ণান্ধ। এই তথ্যগুলো মনে রেখো তোমরা। বইয়ে লেখা আছে আমেরিকার কথা, তবে পৃথিবীর সব দেশের জন্যই মোটামুটি এটা গড়, আমি তাই পৃথিবীর কথাই লিখি। পৃথিবীর 8% পুরুষ লাল সবুজ বর্ণান্ধ। তাহলে পৃথিবীর 8% পুরুষ লাল সবুজ বর্ণান্ধ, এই কথাটা আমরা মনে রাখবো। এদিকে পৃথিবীর প্রায় 0.5% মহিলা
মহিলা লাল সবুজ বর্ণান্ধ। তাহলে আমরা মনে রাখবো পৃথিবীর গড়ে 8% পুরুষ বর্ণান্ধ লাল সবুজ বর্ণান্ধ এবং পৃথিবীর গড়ে 0.5% মহিলা লাল সবুজ বর্ণান্ধ। তাহলে পৃথিবীর কিন্তু একটা বড় সংখ্যক মানুষই বর্ণান্ধ। বর্ণান্ধ মানুষদের বেশ কিছু অসুবিধা কিন্তু হয়, যেমন রুট সিগন্যাল তারা বুঝতে পারে না, কখন যেতে হবে কখন দাঁড়াতে হবে, এগুলো কিন্তু লাল সবুজ কালার দিয়েই রাস্তায় দেখানো হয়, কিন্তু তারা তো ঠিকমতো এটা বুঝতে পারে না। এছাড়াও জামা কাপড় কিনতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ে তারা। যাই হোক, বর্ণান্ধতার সংখ্যাটা আমরা কিন্তু মোটামুটি জানলাম। জন ডাল্টন নামক একজন বিজ্ঞানী প্রথম বর্ণান্ধতাটাকে শনাক্ত করতে পেরেছিলেন, এজন্য বর্ণান্ধতাটাকে কিন্তু ডাল্টনিজমও বলা হয়। লক্ষ্য করো, জন ডাল্টন প্রথম শনাক্ত করেন, এজন্য বর্ণান্ধতাটাকে বলা হয় ডাল্টনিজম। এই শব্দটা একটু মনে রাখতে পারো। সবশেষের ইনফরমেশনটা খুব জরুরি, সেটা হচ্ছে তোমার বর্ণান্ধতা রয়েছে কিনা এটা তুমি বুঝতে পারবে এক ধরনের টেস্টের মাধ্যমে। টেস্টের ছবিটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এই টেস্টটাকে বলা হয় ইশিহারা কালার টেস্ট। জাপানিজ বিজ্ঞানী ইশিহারার নাম থেকে এরকম নামকরণ করা হয়েছে। ইশিহারা কালার টেস্টের মাধ্যমে বর্ণান্ধতাটাকে শনাক্ত করা যায়। ইশিহারা কালার টেস্টের মাধ্যমে বর্ণান্ধতা শনাক্ত করা যায়। ব্যবহার হয়। ইশিহারা কালার টেস্টই হচ্ছে বর্ণান্ধতা শনাক্তকরণের কাজে ব্যবহার হয়ে থাকে। এই তো বর্ণান্ধতার মূল কনসেপ্ট। এবার আমরা বর্ণান্ধতার পেছনে যে ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। ধরি কোনো মানুষের শরীরে এক্স ওয়াই নামের দুইটা সেক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে মানুষটা কেমন হবে? আমরা জানি এক্স ওয়াই ক্রোমোজোম মানে হচ্ছে ছেলে বা পুরুষ, নিশ্চয়ই এই মানুষটা ছেলে বা একটা পুরুষ মানুষ, এবং এর মধ্যে কালার ব্লাইন্ডের কোনো জিন নাই, কোনো কিছুর ইঙ্গিত দেওয়া হয়নি, তাই এই পুরুষটা হবে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন একটা পুরুষ। এ হবে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন একজন পুরুষ বা স্বাভাবিক পুরুষ। আবার লক্ষ্য করো, একটা মানুষের শরীরের মধ্যে এই দুইটা ক্রোমোজোম রয়েছে, এক্স এবং ওয়াই ক্রোমোজোম রয়েছে, কিন্তু এক্স ক্রোমোজোমের উপরে একটা সি অক্ষর আছে, অর্থাৎ এখানে কিন্তু এক্স ক্রোমোজোমের ভেতরে একটু সমস্যা আছে, কালার ব্লাইন্ডের কোনো জিন রয়েছে। নিশ্চয়ই এটা একটা পুরুষ, কিন্তু স্বাভাবিক না, সে হবে বর্ণান্ধ পুরুষ। সে হবে বর্ণান্ধ পুরুষ। বর্ণান্ধ পুরুষ। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষের জিনোটাইপ এরকম হবে, বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ এরকম হবে। আবার ধরে নিই কোনো মানুষের শরীরে দুইটা সেক্স ক্রোমোজোম রয়েছে, দুটাই এক্স। আমরা জানি দুটাই এক্স ক্রোমোজোম থাকলে সে হয় একটা মহিলা। এখানে দেখো বর্ণান্ধতার কোনো কিছুই ইঙ্গিত দেওয়া হয়নি, তার মানে সে সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন একজন মহিলা। সে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলা। এবার দেখো আরেকটা মানুষ যার শরীরের মধ্যে সেক্স ক্রোমোজোম রয়েছে এক্স এক্স, কিন্তু একটা এক্স ক্রোমোজোমের উপরে একটু সি দেওয়া আছে, তাহলে কি হবে? বুঝতেই পারছো, একটা এক্স ক্রোমোজোমের মধ্যে কিন্তু বর্ণান্ধতার জিন রয়েছে, কিন্তু এটা তো একটা মহিলা। মহিলাদের যদি একটা এক্স ক্রোমোজোমের মধ্যে সমস্যা থাকে তাহলে মহিলারা অসুস্থ হয় না, কারণ তাদের আরও একটা এক্স ক্রোমোজোম রয়েছে। একটা এক্স ক্রোমোজোমের সমস্যা, তারা অপর এক্স ক্রোমোজোমটা ব্যবহার করে, এতে করে তারা সুস্থ থাকতে পারে। এই জন্য আমরা মনে রাখবো ছেলেদের একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা থাকলে ছেলেরা অসুস্থ, কিন্তু মেয়েদের একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা থাকলে তারা অপর এক্স ক্রোমোজোমটাকে ব্যবহার করে, এই জন্য মেয়েরা অসুস্থ হয় না। তবে যেহেতু সমস্যাটা তাদের শরীরে থেকেই গেল, এই সমস্যাটা তারা তাদের বাচ্চাকেও দিয়ে দিতে পারে, কাজে তারা অসুখের বাহক হিসেবে কাজ করে, কিন্তু নিজেরা অসুস্থ হয় না। একটু আগেই তোমাদেরকে বর্ণান্ধতার পার্সেন্টেজ দেখিয়েছিলাম, তোমরা লক্ষ্য করেছো পৃথিবীতে গড়ে 8% ছেলেরা বর্ণান্ধ হয়, কিন্তু মেয়েরা বর্ণান্ধ হয় মাত্র 0.5%, অর্থাৎ মেয়েদের অসুস্থ হবার সম্ভাবনা খুবই কম থাকে। মেয়েদের একটা ক্রোমোজোমে যদি ঝামেলা থাকে, মেয়েরা অপর এক্স ক্রোমোজোম দিয়ে কাজ চালায় নেয় বা এটা তাদের ব্যাকআপ হিসেবে ব্যবহার করে, কিন্তু ছেলেদের যেহেতু কোনো অপশন নাই, একটা এক্স ক্রোমোজোম, কাজে ছেলেরা কিন্তু অসুস্থ বেশি হয়। তো যাই হোক,
একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা আছে, মেয়েরা অপরটাতে চালায় যেতে পারে। এই জন্য মেয়েদের যদি কোনো একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা থাকে তাহলে মেয়েরা স্বাভাবিক হয়, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয়, তবে সে বাহকও হয়, বাহক মহিলা। তাহলে এই মহিলাটা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কিন্তু বর্ণান্ধতা বহন করছে, এরকম একটা অবস্থা। তারপরে দেখো আরেকটা মহিলার অবস্থা। এই মহিলার শরীরে দুটা এক্স ক্রোমোজোম রয়েছে এবং দুটার উপরেই দেখো একটা করে সি আছে। দুটো এক্স ক্রোমোজোম, দুইটার মধ্যেই সি আছে, অর্থাৎ দুইটা এক্স ক্রোমোজোমই কিন্তু বর্ণান্ধতা জিন বহন করছে। এই জন্য এই মহিলাটা অবশ্যই বর্ণান্ধ হয়ে যাবে, এর কোনো সম্ভাবনাই নাই, এ হবে বর্ণান্ধ মহিলা। তবে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বর্ণান্ধ ছেলে বর্ণান্ধ মেয়েকে যদি বিয়ে করে, বাবা মা দুজনেই যদি অসুস্থ হয়, তখন সন্তানের মধ্যে এরকম ঘটনা ঘটে, বর্ণান্ধ মহিলা। তাহলে দেখো এই 5 রকম জিনোটাইপ আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। এটা ধরে নেওয়া ব্যাপার, এই সিগুলার জায়গায় তুমি অন্য কোনো অক্ষরও ধরতে পারবে, এটা একদমই ধরে নেওয়া ব্যাপার, কিন্তু আমরা এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখবো, কোন পরিস্থিতিতে কেমন হবে এটা আমরা ভালো করে মাথায় রাখবো। এবার আমাদের অঙ্ক দেওয়া থাকবে, সিকিউ আকার আসতে পারে অথবা এমসিকিউ আকারে অঙ্কটা আসতে পারে। একটা ছেলের ফিনোটাইপের কথা বলবে আর একটা মেয়ের ফিনোটাইপের কথা বলবে এবং তাদেরকে ক্রস করাতে বলবে। ক্রস করায় রেজাল্ট কী কী হবে সেগুলি জানতে চাইবে। হয়তো তোমাদেরকে এরকম বললো যে একটা স্বাভাবিক পুরুষ যদি স্বাভাবিক কিন্তু কোনো বাহক মহিলাকে বিয়ে করে তাহলে সন্তান কেমন হবে, এটাই সবচেয়ে বেশি আসে, যে একটা স্বাভাবিক পুরুষ যদি একটা স্বাভাবিক কিন্তু বাহক মহিলাকে যদি বিয়ে করে তখন তাদের সন্তানগুলো কেমন হবে, এটাই বেশি পরীক্ষায় আসে। অন্য কম্বিনেশনে আসতে পারে, আমি এটা দিয়ে ক্যালকুলেশনটা করাই দিই তোমাদের। লক্ষ্য করো, একটা ক্যালকুলেশন করালে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, আমি একটাই করাই দিব, অন্যগুলো অন্য যে কোনো হচ্ছে কম্বিনেশন তোমরা নিজেরাই একটু করার চেষ্টা করো। আমরা কি করব, একটা স্বাভাবিক পুরুষের সাথে কাকে বিয়ে দিব, স্বাভাবিক কিন্তু বাহক কোনো মহিলার বিয়ে দিব। এদের দুইজনের সন্তান উৎপাদন হলে সন্তানগুলো কেমন হবে সেটা আমাদের দেখতে হবে। স্বাভাবিক পুরুষের বেলায় পুরুষের চিহ্নটা দিয়ে দিই, আর স্বাভাবিক বাহক মহিলার ক্ষেত্রে মহিলাদের চিহ্নটা দিয়ে দিই। এরা আমাদের প্রথম বাবা মা, তাই এদেরকে আমরা বলবো হচ্ছে P1। স্বাভাবিক পুরুষ যেটা, তার জিনোটাইপ কেমন, স্বাভাবিক পুরুষ তো তার ফিনোটাইপ, জিনোটাইপ কেমন, স্বাভাবিক পুরুষের জিনোটাইপ হচ্ছে এক্স এবং ওয়াই। স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, তার জিনোটাইপ কেমন, এক্সি এবং এক্স। এই তো, এদেরকে এখন ক্রস করালে এদের বাচ্চা কাচ্চা কেমন হবে সেটা আমাদের বুঝতে হবে। জিনোটাইপ ফিনোটাইপের হিসেব তো বুঝছো। তোমাকে এই লাইনটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে বা প্রশ্নতে দেওয়া থাকবে যে স্বাভাবিক পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার ক্রস করো, অথবা এরকম থাকতে পারে বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক মহিলার ক্রস করো, অথবা আসতে পারে বর্ণান্ধ পুরুষের সঙ্গে বর্ণান্ধ মহিলার ক্রস করো, যে কোনো একটা আসতে পারে। তোমরা সবগুলো ক্যালকুলেশন নিজের মতো করেই করো, আমি একটা তোমাদের শুধু দেখাই দিই। ওকে, পরের যে ধাপ আমাদের গ্যামেট বানানোর, আমরা এখন গ্যামেট তৈরি করব। লক্ষ্য করো, এই পুরুষটা যদি গ্যামেট তৈরি করে বা শুক্রাণু তৈরি করে, কোনো শুক্রাণুর মধ্যে থাকবে এক্স ক্রোমোজোম এবং কোনো শুক্রাণুর মধ্যে থাকবে হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আর এই মহিলা যদি ডিম্বাণু তৈরি করে, কোনো ডিম্বাণুর মধ্যে থাকবে এক্সি ক্রোমোজোম এবং কোনো ডিম্বাণুর মধ্যে থাকবে শুধু এক্স ক্রোমোজোম। শুক্রাণু ডিম্বাণু বানানো হয়ে গেল, এবার ক্রস করার পালা। ক্রস করে সন্তানগুলো কেমন হবে সেটা দেখার পালা। লক্ষ্য করো, ধরা যাক এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে যদি এক্সি ক্রোমোজোমধারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে সন্তান হবে এক্সি এক্স। এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে যদি এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে সন্তান হবে এক্স এক্স। তারপরে দেখো ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু এসে যদি এক্সি ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে সন্তান হবে এক্সি ওয়াই। ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে যদি এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে সন্তান হবে এক্স এবং ওয়াই। বুঝছো? এরকম 4 রকম জিনোটাইপ আমরা পেয়ে গেলাম। ফিনোটাইপগুলো কেমন সেটা এবার আমরা বোঝার চেষ্টা করব।
ওকে, লক্ষ্য করো, এই সন্তানটা অবশ্যই একটা কন্যা সন্তান, যার একটা ক্রোমোসোম হচ্ছে এক্স আর একটা ক্রোমোসোম হলো এক্স। তার মানে বুঝতেই পারছো এই অবস্থাটা হবে স্বাভাবিক, কিন্তু সে বাহক কন্যা। এ হচ্ছে স্বাভাবিক বাহক কন্যা, স্বাভাবিক বাহক কন্যা। এই সন্তানটা কেমন হবে? এটা অবশ্যই একটা কন্যা, কিন্তু এই স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা। এই সন্তানটা কেমন হবে? এই সন্তানটার মধ্যে দেখো একটা এক্সই রয়েছে আর একটা ওয়াই রয়েছে। ওয়াই যেহেতু আছে অবশ্যই এটা একটা ছেলে বা পুত্র, কিন্তু এক্সই রয়েছে, এক্স ক্রোমোজোমে ঝামেলা আছে, তার মানে সে অবশ্যই বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ পুত্র। এই ছেলেটার অবস্থা দেখো, এক্স এবং ওয়াই রয়েছে ক্রোমোজোম, এক্স এবং ওয়াই ক্রোমোজোম তার মধ্যে রয়েছে। এই সন্তানটা একটা পুত্র সন্তান, অবশ্যই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র সন্তান। এ হচ্ছে একটা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, একটা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কোনো পুরুষের সঙ্গে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কিন্তু বাহক কোনো মহিলার যদি বিয়ে দেওয়া হয়, তাদের 4টি সন্তানের মধ্যে গড়ে একটি হবে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কিন্তু বাহক কন্যা, আর একটি সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যা। 2টি ছেলের মধ্যে দেখা যাবে একটি হবে বর্ণান্ধ পুত্র এবং একটি হবে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র। এটা গড় হিসেব, 4টি সন্তানের মধ্যে গড় হিসেব। 4টির মধ্যে যে একটি এরকম হবে, একটি এরকম হবে, একটি এরকম হবে, একটি এরকম হবে, এরকম ব্যাপার নয় আসলে, এটা একটা গড় হিসেব। তো যাই হোক, হিসেবটা আশা করি আমরা বুঝছি। এখন এখান থেকে এমসিকিউ আসলে অপশনগুলো কেমন থাকতে পারে তার একটা তালিকা করি এবং অ্যান্সারগুলো একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, আমরা একটা তালিকা বানাবো, কোন সন্তান কেমন এই সম্পর্কে আমরা একটা তালিকা বানাবো। আচ্ছা, তোমরা দেখো তো এখানে সন্তান কতগুলো পেলাম আমরা? সন্তান কিন্তু গড়ে আমরা পাচ্ছি 4টা, আরও বেশি সন্তান হতে পারে, আমরা গড় হিসেবটা করি 4টি সন্তান। এই 4টি সন্তানের মধ্যে সুস্থ সন্তান কতগুলো একটু দেখো তো তোমরা, সুস্থ সন্তান কতগুলো দেখো। এই সন্তানটাও কিন্তু সুস্থ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এই কন্যাটাও কিন্তু সুস্থ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এই কন্যাটাও কিন্তু বাহ্যিকভাবে সুস্থ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। যদিও এই কন্যাটা অসুখের জিনটাকে বহন করছে, তারপরও তো এ সুস্থ, তাই না? তাহলে এই সন্তানগুলোর মধ্যে 3টা সন্তানই কিন্তু হচ্ছে সুস্থ, এটা সুস্থ, এটা সুস্থ, এটা সুস্থ। তাহলে স্বাভাবিক সুস্থ সন্তান কতগুলো? স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান কতগুলো? স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান কিন্তু আমরা পেলাম এখানে 3টা। তোমরা একটু লক্ষ্য করো তো, এই সন্তানগুলোর মধ্যে বর্ণান্ধ সন্তান কয়টা? বর্ণান্ধ সন্তান কিন্তু মাত্র একটা, এই যে বর্ণান্ধ পুত্র, এই শুধু বর্ণান্ধ। তার মানে বর্ণান্ধ সন্তান একটা। লক্ষ্য করো, এই সন্তানগুলোর মধ্যে বাহক সন্তান কয়টা? বাহক সন্তান মাত্র একটাই, যে এই কন্যাটাই শুধু বাহক। বাহক সন্তান একটা। তোমরা মাথায় রেখো, অপশনগুলো সন্তান হিসেবে না এসে পুত্র বা কন্যা হিসেবেও কিন্তু আসতে পারে। হয়তো পরীক্ষায় আসতে পারে যে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্রের সংখ্যা কত। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্রের সংখ্যা কত? দেখো 2টাই পুত্র, তার মধ্যে একটাই কিন্তু স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র এর সংখ্যা হচ্ছে 1টি। পরীক্ষায় আসতে পারে বর্ণান্ধ পুত্রের সংখ্যা কত? বর্ণান্ধ পুত্র এর সংখ্যা কত? বর্ণান্ধ পুত্রের সংখ্যাও কিন্তু 1টি, বর্ণান্ধ পুত্রের সংখ্যাও কিন্তু 1টি, এই যে একটি মাত্র বর্ণান্ধ পুত্র। পরীক্ষায় আসতে পারে বাহক পুত্র এর সংখ্যা কত? তোমরা মনে রেখো, ছেলেরা কখনো বাহক হয় না, ছেলেরা সরাসরি অসুস্থ হয়ে যায়, তাই বাহক পুত্রের সংখ্যা হবে কিন্তু 0। আবার কন্যা হিসেবেও প্রশ্নগুলো আসতে পারে, পরীক্ষা আসতে পারে যে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যার সংখ্যা কত? স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যার সংখ্যা কত? দেখো 2টা কন্যাই কিন্তু স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এও কিন্তু স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, কাজেই উত্তর হবে কিন্তু 2।
বর্ণান্ধ কন্যার সংখ্যা কত? দেখো দুটা কন্যাই কিন্তু স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, কেউ বর্ণান্ধ না। তাহলে দেখো বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ কন্যার সংখ্যা কিন্তু 0। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাহক কন্যার সংখ্যা কত? দেখো এই যে একটা কন্যা কিন্তু বাহক, তাহলে বাহক কন্যা কত? বাহক কন্যা এর সংখ্যা কিন্তু 1টি। কন্যার ব্যাপারে আরও একটা অপশন আমি দেখেছি, অনেক রেয়ার, কিন্তু মাঝে মধ্যে এটা আসতে পারে। সেটা হচ্ছে অনেকটা এরকম যে সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ কথাটা কিন্তু এক্সট্রা, সম্পূর্ণ স্বাভাবিক বা সম্পূর্ণ সুস্থ কন্যার সংখ্যা কত, এরকম। সম্পূর্ণ সুস্থ কন্যার কয়টা? সম্পূর্ণ সুস্থ বা সম্পূর্ণ স্বাভাবিক কন্যা কয়টা? দেখো এই কন্যাটা সম্পূর্ণ কিন্তু স্বাভাবিক, সম্পূর্ণ সুস্থ, এও সম্পূর্ণই সুস্থ, কিন্তু এর মধ্যে তো একটা বহন করছে, তো অসুস্থতার যে জিন সেটাকে বহন করছে। কাজেই আমরা কিন্তু এই স্বাভাবিকটাকে নিব না, আমরা এটাকে শুধু নিব। এই হলো সম্পূর্ণ স্বাভাবিক বা সম্পূর্ণ সুস্থ। এই সংখ্যাও কিন্তু একটা। বুঝছো ব্যাপারটা? স্বাভাবিক কন্যা হচ্ছে 2টা, কিন্তু সম্পূর্ণ সুস্থ কয়টা? একটা। এর মধ্যে তো অল্প একটু হলো ঝামেলা আছে, যদিও ঝামেলাটাকে আমি প্রত্যক্ষ করব না, কিন্তু তার মধ্যে তো আছে। কাজে এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখতে পারো। তাহলে এইগুলা কিন্তু সরাসরি এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। এরকম করে প্রশ্ন দিল যে একটা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষের সঙ্গে যদি একটা স্বাভাবিক কিন্তু বাহক দৃষ্টিসম্পন্ন একটা মহিলার বিয়ে দেওয়া হয়, তাহলে তাদের বর্ণান্ধ পুত্র কয়টা হবে? একটা। তাদের বর্ণান্ধ সন্তান কয়টা হবে? বর্ণান্ধ সন্তানও একটা। তাদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান কয়টা হবে? 3টা। তাদের বর্ণান্ধতার বাহক কন্যা কয়টা হবে বলো? বাহক কন্যা কিন্তু হবে একটা। এরকম বিভিন্ন অপশন আসতে পারে, আমরা আশা করি অ্যান্সার দিতে পারবো। কখনো কখনো এই অপশনগুলো পার্সেন্টেজ আকারে থাকে এবং পার্সেন্টেজ আকারেই বেশি থাকে। পার্সেন্টেজে আমরা কিভাবে ব্যাপারটাকে কনভার্ট করব সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। পরীক্ষায় প্রশ্ন আসলো যে স্বাভাবিক সন্তান কয়টা? তাহলে 3টা উত্তর হবে। পরীক্ষা এটাও আসতে পারে যে কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। পার্সেন্টেজটা আমরা কি করে বের করব? খুবই সহজ, ব্যাপারটা অনেকটা এরকম। তোমরা লক্ষ্য করো সন্তানের সংখ্যা কত বলো তো? সন্তান কিন্তু সব মিলে 4টা। এর মধ্যে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কয়টা বলো? 3টা। আমরা পার্সেন্টেজ বের করার অঙ্কগুলোতে আগেও দেখেছি, ঘটমান সংখ্যাটা থাকে উপরে এবং মোট সংখ্যাটাকে রাখতে হয় কিন্তু নিচে। অর্থাৎ মোট সন্তানের সংখ্যা হলো 4, সেটাকে আমি নিচে রাখবো। এই 4টা সন্তানের মধ্যে স্বাভাবিক কয়টা? 3কে আমি উপরে রাখবো। এভাবে আমি সাজাই নিলাম, উপরে 3, নিচে 4, 3/4। 3 আমরা যদি তাকে 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.75। সেটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, এই জিনিসটাকে যদি পুরোপুরি আমি 100 দিয়ে গুণ করি তাহলে আসবে মোটামুটি 75%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্যালকুলেশনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান হবে 75%। তারপরে দেখো তো বর্ণান্ধ সন্তান এর পার্সেন্টেজ কত? মোট সন্তান হলো 4টা, তার মধ্যে একটা বর্ণান্ধ। মোট সন্তান 4টা, তার মধ্যে একটা বর্ণান্ধ। ভাগটাকে যদি করি তাহলে আসবে 0.25। সেটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে 25%। বর্ণান্ধ সন্তান তাহলে আমরা পাবো কিন্তু 25% এই ক্যালকুলেশনের ক্ষেত্রে। তারপর বলো তো বাহক সন্তান, মোট সন্তান 4টা, তার মধ্যে বাহক একটা, তাই আমরা 1/4 লিখলাম। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে ভাগ করলে আসবে 0.25 এবং 100 দিয়ে গুণ করলে আসবে 25%। ক্যালকুলেশনটা বুঝতে পারছো? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এবার দেখো স্বাভাবিক পুত্র কয়টা বলো? একটা। কত দিয়ে ভাগ করতে হবে? অবশ্যই 4 দিয়ে ভাগ করা যাবে না। দেখো পুত্র কিন্তু 2টা, কাজেই তোমাকে ভাগ করতে হবে 2 দিয়ে। মোট পুত্রের সংখ্যা হচ্ছে 2টা, তার মধ্যে একটা হচ্ছে স্বাভাবিক, কাজেই আমাদের কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, মোট সংখ্যাটাকে নিচে রাখতে হয়। মোট পুত্রের সংখ্যা তো 2, এখানে কিন্তু 4 না। আগে আমরা যখন সন্তানের ক্ষেত্রে হিসেব করেছিলাম সন্তান তো ছিল 4টা, তার মধ্যে পুত্র তো 2টা, কাজেই এই 1কে আমি 2 দিয়ে ভাগ করব। 2টা সন্তান, 2টা পুত্র, তার মধ্যে একটা হচ্ছে এরকম স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। 1/2 করলে আসবে 0.5, ওটাকে আমি 100 দিয়ে গুণ করলে আসবে 50%। তারপরে দেখো বর্ণান্ধ পুত্র, মোট পুত্রের সংখ্যা 2টা, 2টার মধ্যে একটা বর্ণান্ধ হয়েছে। 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 আসে,
100 দিয়ে গুণ করলে 50%। বাহক পুত্রের সংখ্যা হলো 0। মোট পুত্রের সংখ্যা হলো 2। 0কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেও আসে 0, তাকে আবার 100 দিয়ে গুণ করলেও আসে কিন্তু 0, কাজেই 0%। বাহক পুত্র আসবে কত পার্সেন্ট? 0%। এবার কন্যার ব্যাপারটা আমরা একটু চিন্তা করি। মোট কন্যার সংখ্যা কিন্তু 2টা, তার মধ্যে 2টাই কিন্তু স্বাভাবিক। মোট কন্যার সংখ্যা 2টা, 2টাই স্বাভাবিক, তাই 2/2। 2/2 করলে 1, 1কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে 100%। বর্ণান্ধ কন্যার পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। মোট কন্যার সংখ্যা কিন্তু 2টা, তার মধ্যে বর্ণান্ধ কন্যার সংখ্যা কিন্তু 0, তা আমি 0/2 দিলাম। 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই পাওয়া যায়, সেটাকে যদি আবার 100 দিয়ে আমরা গুণ করি তাহলে হবে কিন্তু 0%। তারপরে বাহক কন্যা, মোট কন্যার সংখ্যা কিন্তু 2, তার মধ্যে বাহক কন্যা হচ্ছে একটা, তা আমি কি করব? 1কে 2 দিয়ে ভাগ করব এবং তাকে 100 দিয়ে গুণ করব। 1কে 2 দিয়ে ভাগ করলে আসে 0.5, তাকে 100 দিয়ে গুণ করলে আসে 50%। সম্পূর্ণ সুস্থ কন্যা, দেখো কন্যা কিন্তু 2টা, তার মধ্যে সম্পূর্ণ সুস্থ কিন্তু একটা, তাহলে 1/2। 1/2 করলে 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 এবং তাকে 100 দিয়ে যদি গুণ করি তাহলে আসবে 50%। এই তো পার্সেন্টেজ এভাবেই কিন্তু বের করতে হয়। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে লাল সবুজ বর্ণান্ধতার ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে, এখান থেকে যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো কিভাবে আসতে পারে, এমসিকিউগুলোর অ্যান্সার কিভাবে দিতে হবে, পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করতে হয়, সবগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে এখান থেকে। দেখো এখান থেকে বিভিন্ন রকম করে ব্যাপার স্যাপার বদলে দিতে পারে। হয়তো স্বাভাবিক পুরুষের জায়গায় বর্ণান্ধ পুরুষ থাকতে পারে, স্বাভাবিক বাহক মহিলার জায়গায় তোমার হচ্ছে স্বাভাবিক মহিলা থাকতে পারে, আবার বর্ণান্ধ মহিলা থাকতে পারে। যেটাই থাকুক না কেন তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেশন করবে, তারপরে এই 9টা বা 10টা অপশন এভাবে বানিয়ে পার্সেন্টেজগুলোকে নিজের মতো করে বের করার চেষ্টা করবে। হয়তো তোমাদের আমি একটা উদাহরণ দিই, হয়তো তোমাদের এরকম করেও প্রশ্ন আসতে পারে যে একটা বর্ণান্ধ পুরুষ তাকে যদি বিয়ে দেওয়া হয় একটা স্বাভাবিক মহিলার সাথে, বর্ণান্ধ পুরুষকে যদি একটা স্বাভাবিক মহিলার সাথে বিয়ে দেওয়া হয়, তাহলে তাদের সন্তানদের মধ্যে কয়টা স্বাভাবিক হবে, কয়টা হচ্ছে বর্ণান্ধ সন্তান হবে, কয়টা বাহক সন্তান হবে, কয়টা স্বাভাবিক পুত্র হবে, কয়টা বর্ণান্ধ পুত্র হবে, কয়টা বাহক পুত্র হবে, কয়টা স্বাভাবিক কন্যা, কয়টা বর্ণান্ধ কন্যা, কয়টা বাহক কন্যা হবে, সবগুলো বের করো। আশা করি তোমরা সবগুলো নির্ণয় করতে পারবে। একইভাবে পরের যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো তাদের ক্যালকুলেশনটাও করা হয়, একই ক্যালকুলেশন। তারপর আমরা একটু করি দেখো। এবার আমরা আলোচনা করব হিমোফিলিয়া সম্পর্কে। হিমোফিলিয়া এক ধরনের রক্ততঞ্চনজনিত অসুখ। হিমোফিলিয়া এক ধরনের রক্ততঞ্চনজনিত অসুখ। হিমোফিলিয়া এক ধরনের রক্ততঞ্চনজনিত অসুখ। এখন এই রক্ততঞ্চন ব্যাপারটা কি? আমরা দেখেছি আমাদের শরীরের কোনো অঙ্গ কেটে গেলে সেখান থেকে রক্তপাত শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধও হয়ে যায়। রক্তপাত বন্ধ হওয়াটাকে বলা হয় রক্ততঞ্চন। রক্তপাত বন্ধ হওয়াটাকে বলা হয় রক্ততঞ্চন, ইংরেজিতে বলা হয় ব্লাড ক্লটিং। রক্ততঞ্চনকে ইংরেজিতে বলা হয় ব্লাড ক্লটিং। কিন্তু হিমোফিলিয়া রোগীদের যেটা হয়, কেটে গেলে রক্তপাত আর বন্ধ হয় না, রক্তপাত হতেই থাকে। রক্তপাত বন্ধ হতে বা রক্ততঞ্চন হতে অনেক বেশি সময় লাগে। তাহলে রোগীর শরীরে যদি রক্তপাত সঠিকভাবে বন্ধ না হয়, রক্ততঞ্চন যদি অনেক ধীর গতিতে হয়, সেই সমস্যাটাকেই কিন্তু বলা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়াতে তাহলে রোগীর শরীরে রক্তপাত সহজে বন্ধ হয় না, রক্তপাত হতে থাকে। খুবই প্রাণঘাতী সমস্যা, কেটে গেলে এই জন্য রক্তপাত হতে হতে রোগীর অনেক সময় মৃত্যুও হতে পারে। এখন ব্যাপার হচ্ছে হিমোফিলিয়া হয় কেন? যেহেতু আমরা জেনেটিক্সের অধ্যায় পড়ছি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমরা পড়ছিলাম, মনে রেখো হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের জেনেটিক ডিজিজ, এটা এক ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আসলে হিমোফিলিয়া অসুখটা হচ্ছে এক ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং হিমোফিলিয়ার এই সমস্যাটা থাকে এক্স ক্রোমোসোমে। এক্স ক্রোমোসোমের মিউট্যান্ট জিনের কারণে
এই সমস্যাটা হয়, হিমোফিলিয়া হয়। আমরা যেমন বর্ণান্ধতা পড়লাম, সেটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ছিল। ওইটাও কিন্তু এক্স ক্রোমোজোমের কোনো মিউট্যান্ট জিনের কারণে হয়েছিল, এবং এই হিমোফিলিয়াও হচ্ছে এক্স ক্রোমোজোমের মিউট্যান্ট জিনের কারণে হয়। মিউট্যান্ট জিন ব্যাপারটা কি? কোনো জিন বা কোনো ডিএনএর তথ্য যদি একটু বদলে যায়, তখনই সেটাকে বলা হয় মিউট্যান্ট জিন বা মিউট্যান্ট ডিএনএ। আসলে আমাদের পূর্বপুরুষদের হিমোফিলিয়ার মতো কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে দেখা গেছে যে কারো ডিএনএর মধ্যে অল্প একটু চেঞ্জ হয়ে সমস্যাটা তৈরি হয়েছে। ডিএনএর অল্প একটু চেঞ্জের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে বলে এটার নাম হলো মিউট্যান্ট জিন। এখন এই জিনটা কিন্তু আমাদের শরীরের মধ্যে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যায়। আগে যেমন আমরা ট্রান্সমিশন পড়েছি যে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে জিনটার স্থানান্তর হয়, এই জন্য এটা একটা জেনেটিক ডিজিজ। তোমরা মনে রেখো, এই হিমোফিলিয়ার জন্য দায়ী যে মিউট্যান্ট জিনটা, সেটা কিন্তু একটা প্রচ্ছন্ন জিন। এটা কিন্তু একটা প্রচ্ছন্ন জিন। এই তথ্যগুলো একটু মনে রেখো। তাহলে জেনেটিক ব্যাপার স্যাপার আমরা জানলাম। এবার এই অসুখটার ফিজিওলজি আমরা একটু বোঝার চেষ্টা করি। কেন এরকম রক্তপাত বন্ধ হয় না, কেন রক্তপাত বন্ধ হতে এত সময় লাগে, কেন রক্ততঞ্চনে এত অসুবিধা হয়, সেটা একটু বোঝার চেষ্টা করি। তোমরা মনে রেখো, মানুষের রক্তপাত বন্ধ হতে অনুচক্রিকা নামক এক ধরনের কিন্তু কণিকা খুব ভালো কাজ করে, আমরা পড়েছি। মানুষের কেটে গেলে রক্তপাত বন্ধ করতে অনুচক্রিকা কাজ করে। কিন্তু ঘটনা এখানে শেষ না। আমাদের রক্তপাত বন্ধ করতে বা ব্লাড ক্লটিং করতে মোট 13টা উপাদানের প্রয়োজন হয়। 13টা উপাদান হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তাহলে আমাদের রক্ত জমাট বাঁধার জন্য বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আমাদের কতগুলা? মোট 13টি। রক্ত জমাট বাঁধার জন্য আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর রয়েছে কতগুলা? প্রায় 13টি, অনেক ক্ষেত্রে 12টিও বলা হয়। তো যাই হোক, 13টি ব্লাড ক্লটিং ফ্যাক্টর আমাদের রক্তপাত বন্ধ করে। হিমোফিলিয়া হলে কি হয় জানো? রোগীর শরীরে এই 13টি ব্লাড ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকে। কখনো 8 নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকে, কখনো 9 নাম্বার ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে। এতে করে রোগীর শরীরে রক্ত ঠিকমতো জমাট বাঁধে না। রক্ত জমাট বাঁধতে অনেক সময় লাগে। রোগীর শরীরে রক্তপাত হতেই থাকে। এই জন্য ছোটোখাটো কেটে কুটে গেলেও রোগীর শরীরে অনেক রক্তপাতের কারণে রোগী মারা যায়। রোগীরা বেশি দিন বাঁচে না, সর্বোচ্চ 15-20 বছর, বড়জোর 30 বছর এরকম বাঁচে। এবং তোমরা একটা জিনিস মনে রাখবে, হিমোফিলিয়াটাকে প্রথম কিন্তু শনাক্ত করা হয় ইংল্যান্ডের রাজপরিবারে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ছিল হিমোফিলিয়ার বাহক, এবং তার কন্যা অ্যালিস এবং বিয়াট্রিস, তারাও ছিল হিমোফিলিয়ার বাহক। অ্যালিস বিয়াট্রিসের বিয়ে হয়েছিল আরও কিছু রাজপরিবারে, রাশিয়ান রাজপরিবারে আর স্পেনের রাজপরিবারে। এবং অ্যালিস এবং বিয়াট্রিসের যে সন্তানরা জন্ম নিয়েছিল, তাদের মধ্যে পুত্র সন্তানরা হিমোফিলিয়া আক্রান্ত হয়েছিল, এবং হিমোফিলিয়া আক্রান্ত হয়ে তারা মারাও গিয়েছে। আমরা তো আগে থেকেই জানি যে কন্যারা বা মেয়েরা সাধারণত বাহক হিসেবে আচরণ করে, এবং পুত্র সন্তানরা সাধারণত কিন্তু সরাসরি অসুখ দ্বারা আক্রান্ত হয়ে যায়। 1800 সালের দিকে ইউরোপের অনেক রাজপরিবারের অনেক রাজপুত্রের মৃত্যু হয়েছিল রানী ভিক্টোরিয়ার থেকে আসা হিমোফিলিয়া জিনের কারণে। তাহলে এই অসুখটা কিন্তু ইতিহাসের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলো মূল ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করি। হিমোফিলিয়া আসলে দুই প্রকার। একটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া এ, এটার আরেকটা নাম হলো ক্লাসিক হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়ার একটা প্রকারের নাম হলো হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। এই হিমোফিলিয়াটার রোগীদের যেটা হয়, রক্ততঞ্চনের 8 নাম্বার যে উপাদানটা সেটা অনুপস্থিত থাকে। আমরা জানি রক্ততঞ্চনের মোট 13টা উপাদান। ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এতে আক্রান্ত রোগীদের 8 নাম্বার উপাদানটা অনুপস্থিত থাকে। 8 নাম্বার রক্ততঞ্চন উপাদানের নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তাহলে দেখা যাচ্ছে একটা হিমোফিলিয়ার নাম হিমোফিলিয়া এ, তারই অপর নাম ক্লাসিক হিমোফিলিয়া। এটা হলে যেটা হয়, রক্ততঞ্চনের 8 নাম্বার যে উপাদানটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, সেটা তাদের শরীরে অনুপস্থিত থাকে। রোগীদের এই 8 নাম্বার উপাদানটা অনুপস্থিত থাকে, এই জন্য রক্ত ঠিকমতো জমাট বাঁধতে চায় না। হিমোফিলিয়ার আরও একটা প্রকার রয়েছে যার নাম হলো হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিস্টমাস ডিজিজ। হিমোফিলিয়া বি এর অপর নাম হলো ক্রিস্টমাস ডিজিজ। কেন? কারণ ক্রিসমাস ফ্যাক্টর অনুপস্থিত থাকে। হিমোফিলিয়া বি হলে রক্ততঞ্চনের যে 9 নম্বর উপাদান সেটা অনুপস্থিত থাকে। 9 নম্বর উপাদানটার আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর অনুপস্থিত থাকে বলেই হিমোফিলিয়া বিকে বলা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাস ফ্যাক্টর আবার নামটা কিভাবে এসছে? ক্রিসমাস নামক একটা বাচ্চার শরীরে, স্টিফেন ক্রিসমাস নামক একটা বাচ্চার শরীরে প্রথম দেখা গিয়েছিল যে এই উপাদানটা অনুপস্থিত, এবং এই জন্য তার শরীরে রক্ত জমাট বাঁধছে না। তার শরীরেই প্রথম এই অসুখটা খুঁজে পাওয়া গিয়েছিল।
এই জন্য হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস ডিজিজ, এবং ওই বাচ্চার শরীরে যে উপাদানটা অনুপস্থিত ছিল তার নাম দেওয়া হয়েছিল ক্রিসমাস ফ্যাক্টর। সেই উপাদানটাই হচ্ছে 9 নম্বর উপাদান। আবার বোঝো ভালো করে, হিমোফিলিয়া দুই প্রকার, এ এবং বি। হিমোফিলিয়া এ এর নাম ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি এর নাম হলো ক্রিসমাস ডিজিজ। হিমোফিলিয়া এ হলে 8 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকে, আর হিমোফিলিয়া বি হলে 9 নম্বর উপাদান অনুপস্থিত থাকে। 8 নম্বর উপাদানটার নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং 9 নম্বর উপাদানের নাম হলো ক্রিসমাস ফ্যাক্টর। এবার আমরা হিমোফিলিয়া অসুখটার গাণিতিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা বর্ণান্ধতা নিয়ে আলোচনা করেছিলাম, বর্ণান্ধতার ক্যালকুলেশনটা জেনেছিলাম। বর্ণান্ধতার ক্যালকুলেশন যেমন, হিমোফিলিয়ার ক্যালকুলেশন একদম সেম, দু একটা অক্ষর শুধু অদল বদল হবে, ক্যালকুলেশন সেম, উত্তর সেম হবে। আমরা গণিতেও কিন্তু এরকম অঙ্ক করেছি, দুইটা অঙ্ক শুধু অক্ষরগুলো একটু আলাদা, মান একটু আলাদা, অঙ্কের নিয়ম সেম হয়, ওরকম বিষয় আসলে। কাজে আমাদের খুব বেশি কঠিন লাগবে না, সেম যেহেতু। আমরা ধরে নেই কোনো মানুষের শরীরে যদি এক্স এবং ওয়াই নামের দুইটা ক্রোমোসোম থাকে, তাহলে সে অবশ্যই একটা পুরুষ। কিন্তু এর মধ্যে কোনো সমস্যাও দেখা যাচ্ছে না, সমস্যারও কোনো ইঙ্গিত বোঝা যাচ্ছে না। কাজে আমরা ধরে নিতে পারি সে কিন্তু একটা সুস্থ পুরুষ, সম্পূর্ণ সুস্থ পুরুষ, এর মধ্যে কোনো হিমোফিলিয়া সমস্যা নাই। আবার আরেকটা মানুষের শরীরে দুইটা ক্রোমোসোম রয়েছে, একটা হলো এক্স এইচ, আরেকটা হলো ওয়াই। দেখো এক্সের উপরে আমি একটা এইচ দিয়ে দিলাম, আগে কিন্তু আমি সি দিয়েছিলাম, সি দিয়ে আমি কালার ব্লাইন্ডের জিন বোঝাচ্ছিলাম। এখন এক্সের উপর এইচ দিয়ে এক্স ক্রোমোজোমের মধ্যে একটা হিমোফিলিয়ার জিন বোঝানোর চেষ্টা করছি। তাহলে বুঝতেই পারছো তোমরা, একটা মানুষের শরীরে দুইটা ক্রোমোসোম, একটা হলো এক্স ক্রোমোসোম আর একটা ওয়াই ক্রোমোসোম, নিশ্চয়ই সে একটা পুরুষ মানুষ। এবং এক্স ক্রোমোসোমের মধ্যে একটা সমস্যাওয়ালা, একটা মিউট্যান্ট জিন রয়েছে, হিমোফিলিয়ার জন্য দায়ী একটা জিন রয়েছে। তাহলে আমরা বলতেই পারি সে হলো অসুস্থ পুরুষ, অসুস্থ পুরুষ, অসুস্থ পুরুষ। আবার ধরা যাক আরেকটা মানুষ যার শরীরের মধ্যে দুইটা সেক্স ক্রোমোজোম রয়েছে, দুইটাই হলো এক্স। দুইটা যদি এক্স ক্রোমোসোম থাকে, নিশ্চয়ই সে কিন্তু একটা মহিলা বা একটা স্ত্রীলোক। এর মধ্যে কিন্তু কোনো অসুস্থতার চিহ্ন বা ইঙ্গিত দেওয়া হচ্ছে না। কাজে আমরা বলতে পারি সে কিন্তু সম্পূর্ণ সুস্থ, সে কিন্তু সম্পূর্ণ সুস্থ একজন মহিলা, সম্পূর্ণ সুস্থ একজন মহিলা। এবং ধরা যাক আরেকটা মানুষ যার শরীরে দুইটা এক্স ক্রোমোজোম রয়েছে, দুটা সেক্স ক্রোমোজোম, দুটাই হলো এক্স। একটা এক্সের উপরে দেখো এইচ আছে, দুটাই যেহেতু এক্স ক্রোমোজোম, অবশ্যই সে একটা মহিলা। এবং একটা এক্স ক্রোমোজোমের উপরে এইচ দেওয়া হয়েছে, মানে কোনো একটা এক্স ক্রোমোজোমের মধ্যে হিমোফিলিয়ার জন্য দায়ী যে জিন সেটা রয়েছে। নারীদের যদি একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা থাকে, নারীরা অপর এক্স ক্রোমোজোম দ্বারা তারা শরীরটাকে সুস্থ রাখতে পারে। কাজেই এই নারীটা কিন্তু সুস্থ, কিন্তু সে হবে বাহক, এই নারীটা হবে সুস্থ বাহক মহিলা, সুস্থ বাহক মহিলা, সুস্থ বাহক মহিলা। ব্যাপারটা বোঝো, নারীদের কিন্তু একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা থাকলে তারা কিন্তু অসুস্থ হয় না, তারা জাস্ট বাহক হয়, কিন্তু পুরোপুরি সুস্থ। ধরা যাক আরও একটা মানুষ যার শরীরে দুইটা সেক্স ক্রোমোজোম, দুটাই হলো এক্স, এবং দুটো এক্সের উপরে দেখো এইচ আছে। আমরা জানি দুইটা এক্স থাকলে সে অবশ্যই একটা মহিলা। কোনো মহিলার মধ্যে যদি দেখা যায় দুইটা এক্স ক্রোমোজোম দুইটাই যদি অসুস্থতার জিন দ্বারা আক্রান্ত থাকে, দুইটা সেক্স ক্রোমোজোম দুটাই যদি অসুস্থতার জিন বহন করে, তাহলে নারীটা কিন্তু আসলেই অসুস্থ হয়ে যায়, অসুস্থ মহিলা। আচ্ছা, আমাদের ধরে নেওয়ার পার্টটা হয়ে গেল। আমরা তাহলে ধরে নিলাম বেশ কিছু ফিনোটাইপ এবং জিনোটাইপ ধরে নিলাম। ধরে নেওয়া ব্যাপারটা না, সবসময় এরকম শব্দই আসলে ব্যবহার করা হয়। তাহলে আমরা 5 ধরনের কিন্তু জিনোটাইপ এবং ফিনোটাইপ জানলাম। এখন এই 5 ধরনের মধ্যে যে কোনো এক ধরনের নারীর সঙ্গে যে কোনো এক ধরনের পুরুষের বিয়ের কথা বলা হয়, বা মিলনের কথা বলা হয়, বা সন্তান উৎপাদনের কথা বলা হয়, তখন আমাদের ক্যালকুলেশনটা করতে হয়। সাধারণত সুস্থ পুরুষের সাথে সুস্থ কিন্তু বাহক মহিলার বিয়েটার ব্যাপারটা সবচেয়ে বেশি বলা হয়। এর কারণ হচ্ছে অসুস্থ পুরুষেরা সাধারণত মারাই যায়, এরা বাচ্চা জন্ম দেওয়ার মতো বা বিয়ে করার মতো বয়সে আসার আগে মারা যায়। এই জন্য ক্যালকুলেশনটা কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল না, ওই জন্য ওটা দেওয়া হয় না। দেওয়া হয় এটা, সুস্থ পুরুষের সঙ্গে সুস্থ বাহক একটা মহিলার বিয়ে হলে সন্তান সন্ততি কেমন হবে, কয়টা সন্তান অসুস্থ হবে, কয়টা সন্তান বাহক হবে, এগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা
আমাদের P1 নিয়ে ফেলি। আমাদের P1 বা প্রথম বাবা মা কারা? সুস্থ পুরুষ। এর সঙ্গে আমরা বিয়ে দিব কাকে? সুস্থ বাহক মহিলার। সুস্থ পুরুষের সাথে আমরা মিলন করিয়ে দিলাম কাকে? সুস্থ বাহক মহিলাকে। এই সুস্থ পুরুষ, এটা তো তার ফিনোটাইপ, তার জিনোটাইপ কি কি হবে? সুস্থ পুরুষের মধ্যে থাকবে এক্স এবং ওয়াই নামের দুইটা ক্রোমোসোম, এবং সুস্থ বাহক মহিলার মধ্যে থাকবে হচ্ছে এক্স এইচ এবং এক্স নামের দুইটা ক্রোমোসোম। আগে থেকে আমরা জেনেছি বাহক মহিলাদের যে কোনো একটা ক্রোমোসোম ইনফেক্টেড থাকবে, মানে হচ্ছে অসুস্থতার জিন বহন করবে। তাহলে আমাদের কিন্তু বাবা মা হলো, P1 হলো, এখন আমাদের কাজ হলো গ্যামেট তৈরি করা। ধরা যাক এই পুরুষটা যদি শুক্রাণু তৈরি করে, দেখা যাবে কোনো শুক্রাণুর মধ্যে থাকবে এক্স ক্রোমোসোম এবং তার কোনো শুক্রাণুর মধ্যে থাকবে ওয়াই ক্রোমোসোম। এবং এই নারীটা যদি ডিম্বাণু তৈরি করে, তার কোনো ডিম্বাণুর মধ্যে থাকবে এক্স এইচ ক্রোমোসোম আর কোনো ডিম্বাণুর মধ্যে থাকবে শুধু এক্স ক্রোমোসোম। এই তো শুক্রাণু ডিম্বাণু বানানো হয়ে গেল। ওকে, তাহলে কোনো শুক্রাণুর মধ্যে থাকছে এক্স এবং কোনো শুক্রাণুর মধ্যে থাকছে ওয়াই ক্রোমোসোম। আর নারীদের ডিম্বাণু দুই ধরনের, কোনো ডিম্বাণুর মধ্যে থাকছে এক্স এইচ আর কারোর মধ্যে থাকছে শুধু এক্স। এখন ধরা যাক পুরুষের এক্স ক্রোমোজোমধারী এই শুক্রাণুটা গিয়ে নারীর এক্স এইচ ক্রোমোজোম বিশিষ্ট এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, তাহলে সন্তান কেমন হবে? সন্তানের জিনোটাইপটা হবে এক্স এইচ এবং এক্স। আবার ধরা যাক কোনো পুরুষের এক্স ক্রোমোজোমধারী কোনো শুক্রাণু নারীর এক্স ক্রোমোজোমধারী কোনো ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, তাহলে সন্তান কেমন হবে? সন্তান হবে এক্স এবং এক্স। আবার ধরা যাক পুরুষের ওয়াই ক্রোমোজোমধারী কোনো শুক্রাণু নারীর এক্স এইচ ক্রোমোজোমধারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, তাহলে সন্তান হবে এক্স এইচ এবং ওয়াই। আবার ধরা যাক পুরুষের ওয়াই ক্রোমোজোমধারী কোনো শুক্রাণু এসে নারীর এক্স ক্রোমোজোমধারী কোনো ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, তাহলে সন্তান হবে এক্স এবং ওয়াই ক্রোমোজোমধারী। এই তো 4 ধরনের সন্তান হয়ে গেল। 4 ধরনের সন্তান কিন্তু এখানে হয়ে গেল। সন্তানগুলোর আমরা জিনোটাইপ দেখতে পাচ্ছি, এদের ফিনোটাইপটা কেমন হবে বোঝো। এটা কেমন হবে? দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, অবশ্যই কন্যা সন্তান। একটা এক্স ক্রোমোজোমের উপরে কিন্তু ঝামেলা দেখা যাচ্ছে, এইচ আছে, তার মানে সুস্থ কিন্তু বাহক কন্যা। সুস্থ বাহক কন্যা, সুস্থ বাহক কন্যা। এই কন্যাটা কেমন? এই কন্যাটা কেমন? দেখো দুইটা যেহেতু এক্স ক্রোমোজোম, নিশ্চয়ই এটা একটা কন্যা। এই কন্যাটার মধ্যে কোনো সমস্যা নাই, তার মানে এটা কিন্তু একটা সুস্থ কন্যা, সুস্থ কন্যা সন্তান। আচ্ছা এই ছেলেটা কেমন? ছেলেটার মধ্যে দেখো একটা এক্স ক্রোমোজোমের উপরে ঝামেলা আছে, আরেকটা ওয়াই ক্রোমোজোম ভালো আছে। ওয়াই ক্রোমোজোমে ঝামেলা তো থাকেও না, তো এই ছেলেটা কিন্তু একটা এক্স ক্রোমোজোমে ঝামেলা বলেই কিন্তু অসুস্থ হয়ে যাবে। এটা হলো অসুস্থ পুত্র, অসুস্থ পুত্র। আর সব শেষেরটা দেখো এক্স এবং ওয়াই রয়েছে অবশ্যই পুত্র এবং কোনো ঝামেলা নাই, এই জন্যই সে হচ্ছে সুস্থ পুত্র। আমরা 4 ধরনের সন্তান পেয়ে গেলাম। তাহলে 4 ধরনের সন্তানের মধ্যে কোন সন্তানটা কেমন হচ্ছে? একটা ছেলে সম্পূর্ণ সুস্থ, একটা ছেলে আবার অসুস্থ। দুইটা মেয়েই সুস্থ, একটা মেয়ে বাহক আর একটা মেয়ে কিন্তু সম্পূর্ণ সুস্থ। এরকম একটা ঘটনা কিন্তু আমরা এখানে দেখলাম। আমরা আগের মতো করে আবার লিস্ট করি কোন সন্তান কেমন, আমরা আগের মতো করে একবার লিস্ট করি। সবগুলো সন্তানের মধ্যে 4টা সন্তানের মধ্যে সুস্থ সন্তান কয়টা? সুস্থ সন্তান কয়টা? সুস্থ সন্তান হচ্ছে 4টার মধ্যে, এই যে এও সুস্থ, বাহক হলেও সুস্থ, এই কন্যাটাও সুস্থ, এই ছেলেটা শুধু অসুস্থ এ বাদ, আর এই সুস্থ, অর্থাৎ 3টা হলো সুস্থ। এই 4টা সন্তানের মধ্যে, এই 4টা সন্তানের মধ্যে অসুস্থ কয়জন? শুধু একটা ছেলেই অসুস্থ, তাহলে অসুস্থ সন্তান, অসুস্থ সন্তান কয়টা? একটা। এই 4টা সন্তানের মধ্যে বাহক কয়টা? এই যে একটাই, এই মেয়েটা শুধু বাহক, তাহলে বাহক সন্তান, বাহক সন্তানও হচ্ছে একটা, তাই না? বাহক সন্তানে একটা। তারপরে দেখো
এই চারটা সন্তানগুলোর আমরা বিভিন্ন অবস্থা জানলাম। এবার আমরা এই পুত্রের অবস্থা এবং কন্যার অবস্থা একটু আলাদা করে লিখে ফেলি। শুধু যদি পুত্রের অবস্থা লিখি তাহলে সুস্থ পুত্র কয়টা? সুস্থ পুত্র, দুইটা পুত্রের মধ্যে একটা কিন্তু সুস্থ আর একটা অসুস্থ। অসুস্থ পুত্র কয়টা? এই যে একটা শুধু অসুস্থ পুত্র, অসুস্থ পুত্র শুধু একটা। বাহক পুত্র আছে না? নাই, তাই 0 লিখব। বাহক পুত্র 0। ওকে, তারপরে বলা যেতে পারে কন্যাদের অবস্থা কেমন। সুস্থ কন্যা কয়টা? সুস্থ কন্যা কিন্তু দেখো দুইজনেই কিন্তু সুস্থ। যদি এবার বলি সম্পূর্ণ সুস্থ কন্যা কয়জন? সম্পূর্ণ সুস্থ কন্যা, এইবার কিন্তু ব্যাপারটা খুবই মজাদার। কন্যাদের বেলায় কিন্তু একটা কনফিউশন রয়েছে। দুটো কন্যাই সুস্থ, কিন্তু একটা সুস্থ হলো সে কিন্তু বাহক, কাজে এটাকে আমরা বাদ দিব। সম্পূর্ণ সুস্থ বলতে শুধু একটাকেই বোঝাবো, যে এই শুধু সম্পূর্ণ সুস্থ, এ তো বাহক। অসুস্থ কন্যা কি আছে? অসুস্থ কন্যা কি আছে? অসুস্থ কন্যা কিন্তু তাহলে হবে কি 0। অসুস্থ কন্যা হচ্ছে তাহলে 0। এবং বাহক কন্যা কি আছে? বাহক কন্যা অবশ্যই আছে, বাহক কন্যা কিন্তু একটা। সংখ্যার যেই এমসিকিউগুলো আসতে পারে, সংখ্যার ব্যাপার স্যাপার আশা করি আমাদের ক্লিয়ার হলো। এবার এখান থেকে আমাদের কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, পার্সেন্টেজ জানতে হবে। পার্সেন্টেজ বের করাটাও আমি তোমাদেরকে শিখিয়েছি, আবারও একবার আমরা এটা লেখার চেষ্টা করি। দেখো, সন্তান কিন্তু মোট 4টা, মোট সংখ্যাটাকে নিচে রাখতে হয় এবং ঘটমান সংখ্যাটাকে উপরে রাখতে হয়। 4টা সন্তানের মধ্যে সুস্থ সন্তান মাত্র 3টা। 4টা সন্তানের মধ্যে সুস্থ সন্তান 3টা, তাহলে 3/4 লিখলাম, গুণন 100, ক্যালকুলেশন করলে আসবে 75%। সুস্থ সন্তান কিন্তু 75%, আগের ক্যালকুলেশনই কিন্তু। তারপরে দেখো অসুস্থ সন্তান কয়টা? 4টা সন্তানের মধ্যে একটা মাত্র অসুস্থ, তাই 1/4 গুণন 100, তাহলে আসবে কিন্তু 25%। 4টা সন্তানের মধ্যে বাহক সন্তান মাত্র একটা, তাই 1/4 গুণন 100, তাহলে 25%। এবার পুত্রের ব্যাপারটাতে চলে আসি। পুত্র কিন্তু দুইটা পুত্রের মধ্যে একটা পুত্র সুস্থ, দুইটার মধ্যে একটা পুত্র সুস্থ, তাই 1/2 গুণন 100, তাহলে আসবে 50%। আবার অসুস্থ পুত্র, দেখো পুত্র কিন্তু দুইটা, তার মধ্যে একটাই অসুস্থ, তাই 1/2। বুঝতে পারছো, এখানে 4 দিয়ে ভাগ করেছিলাম কারণ সন্তান ছিল 4টা, এবার 2 দিয়ে ভাগ করছি কারণ পুত্র কিন্তু দুইটা, এই যে দুইটা পুত্র শুধু, তাই গুণন 100 দিয়ে করলে 50%। বাহক পুত্র কিন্তু 0, শূন্যকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 0 গুণন 100, তাহলে 0। সুস্থ কন্যা, কন্যা কিন্তু দুইটা, তার মধ্যে দুইজনই সুস্থ, তাই 2/2 গুণন 100, অর্থাৎ আসবে 100%। তারপরে দেখো সম্পূর্ণ সুস্থ কন্যা, এবার কিন্তু মজার ব্যাপার, দুটা কন্যার মধ্যে কিন্তু একটা সম্পূর্ণ সুস্থ আর একটা বাহক সুস্থ, কাজেই 1/2 আমি 2 লিখব, গুণন 100, ক্যালকুলেশন করলে আসবে 50%। অসুস্থ কন্যা নাই, ওই জন্য 0, কিন্তু কন্যা যেহেতু দুইটা, 2 দিয়ে ভাগ, গুণন 100, ক্যালকুলেশন করলে আসবে 0%। কন্যা কিন্তু দুইটা, তার মধ্যে একটা কিন্তু বাহক, কন্যা কিন্তু দুইটা, তার মধ্যে একটা হলো বাহক, তাই 1/2 গুণন 100, 50%। এই তো বিভিন্ন রকম পার্সেন্টেজ আমরা জানলাম, কত সহজ ব্যাপারটা দেখো। আরেকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে এবার আমরা আরও এক ধরনের সেক্স লিঙ্ক ডিজিজ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিকে সংক্ষেপে বলা হচ্ছে ডিএমডি। তোমরা মনে রেখো, নানান ধরনের মাসকুলার ডিস্ট্রফি রয়েছে, তবে এই মাসকুলার ডিস্ট্রফিটাকে আবিষ্কার করেছিলেন ডুশেনি নামের ফ্রান্সের একজন স্নায়ু বিশেষজ্ঞ। এই জন্য এই মাসকুলার ডিস্ট্রফিটাকে বলা হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ডুশেনি একজন বিজ্ঞানীর নাম, তোমরা মনে রেখো। এখন ব্যাপার হচ্ছে এই মাসকুলার ডিস্ট্রফি ব্যাপারটা কি? মাসকুলার ডিস্ট্রফি ব্যাপারটা কি? মাসলের একটা অসুখ। এটা কেমন দেখো, আসলে আমাদের মাসলে অনেক ধরনের প্রোটিন রয়েছে, তার মধ্যে একটা প্রোটিনের নাম হলো ডিস্ট্রফিন প্রোটিন। মাসলের প্রায় 3000 প্রোটিন রয়েছে, তার মধ্যে একটা প্রোটিনের নাম হলো ডিস্ট্রফিন প্রোটিন। এই ডিস্ট্রফিন প্রোটিনটা যদি কারো উৎপন্ন না হয়, কোনো মানুষের ডিস্ট্রফিন প্রোটিনটা তৈরি হচ্ছে না, অথবা ত্রুটিপূর্ণ ডিস্ট্রফিন প্রোটিন উৎপন্ন হচ্ছে, ডিস্ট্রফিন প্রোটিনটা ঠিকমতো তৈরি হচ্ছে না অথবা একবারেই তৈরি হচ্ছে না,
তখন দেখা যায় তার মাসলটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, তার মাসল দ্রুত দুর্বল হতে থাকে। অর্থাৎ কারো শরীরে যদি ডিস্ট্রফিন প্রোটিন অনুপস্থিত থাকে অথবা ডিস্ট্রফিন প্রোটিন ত্রুটিপূর্ণ থাকে, এই অবস্থাটাকে বলা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। সেক্ষেত্রে তার মাসলটা কেমন হয়? মাসলটা বেশ দুর্বল হয় এবং মাসলটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। তার চলাফেরা করা বেশ কঠিন হয়ে যায় এবং একসময় সে আর চলাফেরা করতেই পারে না। এখন এই ডিস্ট্রফিন প্রোটিনটা যেমন হাত পায়ের মাসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনই ডিস্ট্রফিন প্রোটিনটা কিন্তু ব্রেনের যে কোষগুলো রয়েছে সেখানকার জন্য দরকারি। এখন যদি ডিস্ট্রফিন প্রোটিন হাত পায়ের মাসলে ঠিকমতো না থাকে, হাত পায়ের মাসল যেমন দুর্বল হয়ে যাবে, ডিস্ট্রফিন প্রোটিনের অভাব যদি ব্রেনে হয় তাহলে ব্রেনেরও কিছু সমস্যা দেখা দিবে। সেক্ষেত্রে দেখা যাবে শিশুরা হবে অনুগ্র মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ শিশুরা খুবই সামান্য পরিমাণে মানসিক প্রতিবন্ধী, মানুষজনের রেসপন্স খুব ভালো করতে পারছে না, পড়াতে খুব বেশি মনোযোগ দিতে পারছে না, এরকম অসুবিধা হতে পারে। এই অবস্থাটা যদি আরও এক ধাপ উপরে হয়, সমস্যাটা যদি আরেকটু বেশি হয়, তখন দেখা যায় শিশুটা অটিজম বা মানসিক প্রতিবন্ধকতার দিকে এগোতে থাকে, অটিজমের দিকে ধাবিত হয়। তার মানে আমরা মনে রাখবো এক ধরনের প্রোটিন আমাদের মাসলে দরকার, যার নাম হলো ডিস্ট্রফিন প্রোটিন। এই প্রোটিনটা যদি ঠিকমতো না থাকে তাহলে আমাদের মাসল দুর্বল হয়ে যায়, আমরা দুর্বল হয়ে যাই। এই অবস্থাটাকে বলা হয় মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি হাত পায়ের মাসলেও সমস্যা সৃষ্টি করতে পারে অথবা ব্রেনেরও সমস্যা সৃষ্টি করতে পারে। এখন কেন এই ডিস্ট্রফিন প্রোটিনটা শরীরে ঠিকমতো তৈরি হবে না? আমরা জানি আমাদের শরীরে অনেক প্রোটিন রয়েছে, এই প্রোটিনগুলোকে কিন্তু তৈরি করে জিন। জিনে যদি কোনো ত্রুটি থাকে তাহলে প্রোটিন নির্মাণে সমস্যা হয়। এই অসুবিধাগুলোকে কিন্তু বলা হয় জেনেটিক ডিজিজ। জিনগুলো যদি আমাদের অটোজমের হয় তখন সেগুলোকে বলা হয় অটোজমাল ডিজিজ। ত্রুটিপূর্ণ জিনগুলো যদি আমাদের এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোমে থাকে তখন সেই অসুবিধাটাকে কিন্তু বলা হয় সেক্স লিঙ্ক ডিজিজ। আসলে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি এক ধরনের সেক্স লিঙ্ক ডিজিজ, কারণ এক্স ক্রোমোজোমের একটা প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের কারণে আমাদের এই মাসকুলার ডিস্ট্রফিটা হয়ে থাকে। এক্স ক্রোমোজোমের মধ্যে একটা জিন যার কাজ ছিল ডিস্ট্রফিন প্রোটিনটা তৈরি করা, এক্স ক্রোমোজোমের সেই জিনটা ঠিকমতো কাজ করছে না, এই জন্য ডিস্ট্রফিন প্রোটিনটা ঠিকমতো তৈরি হচ্ছে না। এই অসুবিধাটাকে বলা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। যেহেতু ডিস্ট্রফিন প্রোটিন ঠিকমতো তৈরি হচ্ছে না, এই জন্য রুগীর শরীরের পেশিতে অসুবিধা হবে, ব্রেনে অসুবিধা হবে। এই অবস্থাটাকে কিন্তু বলা হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। বলা হচ্ছে প্রতি 50,000 জনের মধ্যে একজনের এরকম ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হয়ে থাকে। আর এই সমস্যা যদি সৃষ্টি হয় কারো, সেক্ষেত্রে কিন্তু তার সরাসরি কোনো চিকিৎসা করা যায় না। বিভিন্ন রকম ছোটোখাটো ট্রিটমেন্ট রয়েছে, তাকে সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ করা যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুরা বড় হতে হতে, প্রাপ্তবয়স্ক হতে হতেই এই ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির কারণে মৃত্যুবরণ করে। সাধারণত 20 থেকে 30 বছরের মধ্যে মানুষেরা এই সমস্যার কারণে মারা যায়। যাই হোক, আমরা এগুলাতে খুব বেশি গুরুত্ব দিব না। এই অসুখটার ক্যালকুলেশনটা আসলে কেমন সেদিকে একটু যাব। তবে তোমরা মনে রেখো, আগে আমরা যখন বর্ণান্ধতা এবং হিমোফিলিয়ার ক্যালকুলেশন করলাম, একই রকম ক্যালকুলেশন আমরা এখানেও দেখবো। এখানে কিন্তু ক্যালকুলেশন সেম, আগের অঙ্কগুলোর মতোই। তারপর আমি একটু তোমাদের দেখাই দিই, লক্ষ্য করো। আগের ক্যালকুলেশনগুলো যেভাবে করেছি এবার আমরা ক্যালকুলেশনটা ওভাবেই করব। লক্ষ্য করো, ধরে নিই কারো শরীরের মধ্যে দুইটা সেক্স ক্রোমোজোম রয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স ওয়াই নামে দুইটা সেক্স ক্রোমোজোম রয়েছে। নিশ্চয়ই এটা কিন্তু একটা পুরুষ এবং সে কিন্তু একটা সুস্থ পুরুষ। সে হচ্ছে স্বাভাবিক এবং সুস্থ পুরুষ। স্বাভাবিক পুরুষ, সে হচ্ছে স্বাভাবিক এবং সুস্থ পুরুষ। দেখা যায় কারো শরীরের মধ্যে রয়েছে দুইটা সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স, এর উপর দেখো ডি, আর একটা হচ্ছে ওয়াই। এই ডি দ্বারা আমি ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির কথা বোঝানোর চেষ্টা করছি। বইয়ে এই ব্যাপারগুলোকে একটু অন্যভাবে ধরা আছে, অন্যভাবে একটু ছোট হাতের অক্ষরে লেখা আছে, তবে আমি আগের মতো করেই লিখি যাতে করে তোমরা রিলেট করতে পারো। তাহলে লক্ষ্য করো, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির যে খারাপ জিনটা সেটা কিন্তু এক্স ক্রোমোজোমের উপরে থাকে, ওয়াই ক্রোমোজোমের উপরে থাকে না। তার মানে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি এই অসুখটাও বর্ণান্ধতা এবং হিমোফিলিয়ার মতো এক্স ক্রোমোজোমের উপরেই থাকে, এক্স ক্রোমোজোমের ভেতরেই থাকে। তাহলে যদি এরকম হয় এক্স ডি এবং ওয়াই, তাহলে হচ্ছে অসুস্থ পুরুষ। অসুস্থ পুরুষ। তারপরে দেখো কোনো মানুষের মধ্যে দুইটা সেক্স ক্রোমোজোম রয়েছে, দুটাই এক্স, তাহলে নিশ্চয়ই সে কিন্তু একটা নারী হবে। সে কিন্তু একটা নারী এবং তার মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই, কোনো এক্স ক্রোমোজোমের মধ্যে কোনো সমস্যা নাই, কাজে সে কিন্তু সুস্থ এবং স্বাভাবিক নারী। স্বাভাবিক নারী। আচ্ছা, এবার ধরা যাক কারো শরীরের মধ্যে এক্স ডি এবং এক্স রয়েছে। দুইটা সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স ডি আর একটা হচ্ছে এক্স। দুইটাই সেক্স ক্রোমোজোম যেহেতু এক্স, অবশ্যই নারী,
কিন্তু একটা সেক্স ক্রোমোজোমের উপরে কিন্তু ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফির জিন রয়েছে, কাজেই এই নারীটা কিন্তু অসুস্থও না, কিন্তু এ হচ্ছে বাহক, এ হচ্ছে বাহক, বাহক নারী। আবার দেখা যাচ্ছে একটা নারী যার সেক্স ক্রোমোজোম এক্সডি এবং এক্সডি, অর্থাৎ লক্ষ্য করো দুইটা এক্স ক্রোমোজোম দুটার উপরেই কিন্তু মাস্কুলার ডিস্ট্রফির জিন রয়েছে, তাহলে নিশ্চয়ই এ কিন্তু অসুস্থ নারী, অসুস্থ নারী। তাহলে দেখো আমরা 5 ধরনের মানুষের জিনোটাইপ এবং ফিনোটাইপ জানলাম। এখন এদের মধ্যে দুইজনের মধ্যে আমরা মিলন করিয়ে দিব, বিয়ে দিয়ে দিব এবং এদের সন্তানগুলো কেমন হয় সেটা বোঝার চেষ্টা করব। সাধারণত যেটা হয়, একটা স্বাভাবিক পুরুষ, সুস্থ স্বাভাবিক পুরুষ এসে একটা বাহক নারীকে বিয়ে করেছে, তখন তাদের সন্তানগুলো কেমন হয় সেটাই জানার চেষ্টা করব। স্বাভাবিক পুরুষ বাহক নারীকে বিয়ে করলে কি হবে? আমাদের তাহলে বিয়ে দিতে হবে কার মধ্যে? স্বাভাবিক পুরুষের সাথে আমরা কাকে ক্রস করব? একটা বাহক নারীর ক্রস করব, এদের মধ্যে বিয়ে দিব। স্বাভাবিক পুরুষের মধ্যে রয়েছে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম, এবং বাহক নারীর মধ্যে রয়েছে দুইটা এক্স ক্রোমোজোম, কিন্তু একটা এক্স ক্রোমোজোমের উপরে মাস্কুলার ডিস্ট্রফির জিন। এই তো, এই হচ্ছে তাদের জিনোটাইপ ফিনোটাইপ। এরা হচ্ছে আমাদের প্রথম বাবা মা বা P1, এরা হচ্ছে প্রথম বাবা মা বা P1। এখান থেকে আমরা তৈরি করব হচ্ছে গ্যামেট, এখান থেকে আমরা গ্যামেট তৈরি করব। এই স্বাভাবিক পুরুষটা যদি শুক্রাণু তৈরি করে, দেখা যাবে কোনো শুক্রাণুর মধ্যে এক্স ক্রোমোজোম এবং কোনো শুক্রাণুর মধ্যে থাকবে ওয়াই ক্রোমোজোম। আর এই বাহক নারীগুলো যদি ডিম্বাণু তৈরি করে, এই বাহক নারীটা যদি ডিম্বাণু তৈরি করে, তাহলে কোনো ডিম্বাণুর মধ্যে দেখা যাবে একটা এক্স ক্রোমোজোম রয়েছে কিন্তু ত্রুটিপূর্ণ, আরেকটা এক্স ক্রোমোজোম রয়েছে যেটা কিন্তু ভালো। ওকে, এবার গ্যামেটগুলোর মিলন করিয়ে দেই আমরা। ধরা যাক পুরুষের এক্স ক্রোমোজোমধারী যে শুক্রাণুটা, সেটা যদি এই এক্স ডি ক্রোমোজোমধারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তাহলে সন্তান হবে এক্স ডি এবং এক্স। এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে যদি এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, সন্তান হবে এক্স এবং এক্স। ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে যদি এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তাহলে এক্স ডি এবং ওয়াই। ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে যদি এই এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তাহলে এক্স এবং ওয়াই, 4 ধরনের সন্তান। কোন সন্তানটার জিনোটাইপ কেমন হবে সেটা কিন্তু আমরা দেখলাম। ফিনোটাইপ কেমন হবে লিখে ফেলি। দেখো এই সন্তানটার দুটা ক্রোমোজোমই কিন্তু এক্স, দুটা ক্রোমোজোম এক্স মানে হচ্ছে নিশ্চয়ই কন্যা সন্তান। কিন্তু একটা এক্স ক্রোমোজোমের উপরে দেখো একটু ঝামেলা আছে, মাস্কুলার ডিস্ট্রফির জিন রয়েছে। মেয়েদের একটা যদি ক্রোমোজোমে ঝামেলা থাকে, মেয়েরা অসুস্থ হয় না, কাজেই এই মেয়েটা কিন্তু হচ্ছে বাহক। তাহলে এই মেয়েটা হচ্ছে বাহক, বাহক কন্যা, বাহক কন্যা। মেয়েটা কিন্তু সুস্থ, আলটিমেটলি সুস্থ, তার পুরোটাই লিখি বাহক সুস্থ কন্যা, বাহক সুস্থ কন্যা। আচ্ছা, এই মেয়েটা কেমন? এই মেয়েটার শরীরের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, দুটাই কিন্তু সঠিকভাবে রয়েছে, কোনো ঝামেলা নাই, তাহলে এটা কিন্তু সুস্থ কন্যা। এটা কি? এটা একটা ছেলে, আমরা জানি এক্স ওয়াই রয়েছে ছেলে, কিন্তু এক্স এর উপরে দেখো ঝামেলা আছে, তার মানে এই ছেলেটা কিন্তু অসুস্থ, কাজে আমি লিখতে পারি অসুস্থ পুত্র, অসুস্থ পুত্র। এই সন্তানটার দেখো দুটাই একটা কিন্তু এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকলে নিশ্চয়ই ছেলে, পুত্র, কিন্তু এই পুত্রটার মধ্যে কোনো ঝামেলা নাই, কাজে এটা হচ্ছে সুস্থ পুত্র, সুস্থ পুত্র। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের সন্তান হচ্ছে, এর মধ্যে 3টা সন্তানই হচ্ছে কিন্তু সুস্থ আর একটা হচ্ছে কিন্তু অসুস্থ। আরেকটাকে যদি চিন্তা করি, একটা মেয়ে কিন্তু হচ্ছে বাহক, 3টা সুস্থ সন্তানের মধ্যে একটা মেয়ে কিন্তু বাহক। সেম ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা আগেও জেনেছি, এজন্য আমি আর পার্সেন্টেজ লিখতে চাচ্ছি না, আমি আগে যেভাবে ক্যালকুলেশনগুলো করলাম এটাও ওভাবেই করলাম, তোমরা বুঝতেই পারছো সেম ক্যালকুলেশন। পার্সেন্টেজ যদি লিখতে চাই আগের মতো করেই লিখা যাবে। সন্তানগুলোর মধ্যে দেখা যাচ্ছে একটা সন্তান বাহক, একটা সন্তান অসুস্থ এবং 3টা সন্তান কিন্তু সুস্থ, 3টা সন্তান কিন্তু সুস্থ। 3টা সুস্থ সন্তানের মধ্যে একটা কন্যা কিন্তু বাহক সুস্থ, এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এই তো, এই তো সেক্স লিঙ্ক ডিজিজের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 3টা সেক্স লিঙ্ক ডিজিজের আলোচনা পড়লাম, একটা হলো বর্ণান্ধতা, একটা হিমোফিলিয়া, আর একটা হলো মাস্কুলার ডিস্ট্রফি। মাস্কুলার ডিস্ট্রফির প্রথমে যে আলোচনাগুলো বললাম, ওই যে ডিস্ট্রফির প্রোটিনে ঝামেলা হয় হ্যান ত্যান, এগুলো এমসিকিউ আসতে পারে, ক্যালকুলেশন এটা একদমই আসে না।
এবং তোমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে ক্যালকুলেশনটা পড়বে সেটা হচ্ছে বর্ণান্ধতার ক্যালকুলেশন, এটা থেকে সবচেয়ে বেশি সিকিউ হয়। এছাড়াও আমরা যে হিমোফিলিয়ার ক্যালকুলেশনটা জেনেছি, হিমোফিলিয়া এ বি এর কোন কোন ফ্যাক্টরগুলো অনুপস্থিত থাকে সেগুলো আমরা একটু পড়ে রাখবো এমসিকিউ এর জন্য। তবে সবচেয়ে ক্যালকুলেশন গুরুত্বপূর্ণ হচ্ছে বর্ণান্ধতার।